আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা বায়োলজির স্টুডেন্ট তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদম পিডিএফটা সহ আমি পুরো ক্লাসটা বোঝাবো। আর এমনিতে আমাদের সিলেবাসে অর্থাৎ জিওগ্রাফির 4th সেমিস্টারে আমরা যে জীবমণ্ডল পড়ছিলাম, সেখানে জীববৈচিত্র্য সংরক্ষণ, তার মধ্যে ইনসিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ইনসিটু সংরক্ষণ আগেই আলোচনা করা হয়েছে। আজকে এক্সিটু সংরক্ষণ, তোমরা আমার চ্যানেলে গেলে দেখবে শর্ট ভিডিওতে দেয়া আছে ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য, জাতীয় উদ্যান অভয়ারণ্যের পার্থক্য, এরকম যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু একদম দেখতে ভুল করো না। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্লাস তোমাদের এই যে ক্লাসের পিডিএফটা, এইটা সম্পূর্ণরূপে পাওয়ার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেহেতু পিডিএফটা সহ তোমাদেরকে পুরোটা দিচ্ছি, বন্ধুদের মাঝেও অবশ্যই শেয়ার করে দিও এবং একটা রিকোয়েস্ট, একটা লাইক করে দিও। জীববৈচিত্র্য কাকে বলে আমি পুরানো রিভিশনে একদমই যাচ্ছি না, তোমরা আমার চ্যানেলে গেলে জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সমস্তটাই পেয়ে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, বাস্তুতান্ত্রিক প্রয়োজনীয়তা, জৈব প্রয়োজনীয়তা ও খাদ্য নিরাপত্তা, এছাড়া 3 নম্বরে অর্থনৈতিক প্রয়োজনীয়তা, একদম লাইন ধরে ধরে প্রত্যেকটা জিনিস আলোচনা করা আছে। চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওসে গিয়ে তোমরা দেখে আসবে। বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা, জলসম্পদ সুরক্ষায় প্রয়োজনীয়তা, সাংস্কৃতিক প্রয়োজনীয়তা, নৈতিক প্রয়োজনীয়তা, নান্দনিক প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়তা। জীববৈচিত্র্য আমাদের সংরক্ষণ করতেই হবে। এবার জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল ও কর্মসূচি, এখানে তোমাদেরকে আগেই বললাম যে ইনসিটু বা সস্থানিক সংরক্ষণ, তার যে বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের সুবিধা অসুবিধা এবং বায়োস্ফিয়ার রিজার্ভের যে বিভিন্ন ভাগ, কেন্দ্রীয় অঞ্চল বা কোর অঞ্চল, বাফার অঞ্চল, প্রান্তবর্তী অঞ্চল, সমস্তটাই আগের ক্লাসে আলোচনা করা আছে। জাতীয় উদ্যান অভয়ারণ্য, এগুলো সবটাই কিন্তু ইনসিটু সংরক্ষণ। সুরক্ষিত অরণ্য, এটাও ইনসিটু সংরক্ষণ। সংরক্ষিত অরণ্য, এটাও ইনসিটু সংরক্ষণ। গেম রিজার্ভ, এটাও ইনসিটু সংরক্ষণ। পবিত্র বনভূমি, এটাও ইনসিটু সংরক্ষণ। এবার আমরা দেখে নেব এক্সিটু সংরক্ষণ। আচ্ছা, এর মধ্যে বলে রাখি ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং ইনসিটু সংরক্ষণের অসুবিধা। তোমরা বুঝতেই পারছো, পুরো নোটসটা তোমাদের বইয়ের এত পাতা পড়তে হবে না, একদম জিস্ট করে যেটুকু ইম্পর্টেন্ট, যেটুকু না পড়লেই নয়, সেটা তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে। এরপর আমরা পড়বো এক্সিটু সংরক্ষণ বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা অস্থানিক সংরক্ষণ কাকে বলে। অতিমাত্রায় বিপন্ন, বিরল, বিপদাপন্ন জীব প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে তাদের নিজস্ব বাসস্থানের বাইরে, এতক্ষণ আমরা যে ভাগগুলো দেখে এলাম একদম অভয়ারণ্য থেকে শুরু করে সমস্তগুলোই, সেখানে কি সস্থানে, ধরো সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বাঘকে সুন্দরবনেই সংরক্ষণ, যে চোরা শিকারীরা শিকার করবে, বাঘ হত্যা করবে, এরকম একবারেই চলবে না। আমাদের প্রত্যেকটা জীব প্রজাতি, বাঘ কেন, প্রত্যেকটা জীব প্রজাতিকে সংরক্ষণ করতে হবে। এখানে কিন্তু সেটা নয়, নিজস্ব বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে অন্যত্র কৃত্রিম ভাবে, ধরো আমরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত জানি, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন আলিপুর চিড়িয়াখানায় নিয়ে এসে সংরক্ষণ করছি, এই রকম ভাবে এই যে আলিপুর চিড়িয়াখানায় যখন আমরা রেড পান্ডা সংরক্ষণ করছি, এটা তার মানে কি, তার নিজস্ব বাসভূমি নয়, কিন্তু তাকে কৃত্রিম ভাবে অন্য জায়গায় তুলে এনে সংরক্ষণ। বৈশিষ্ট্য কি, প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ। বিপন্ন বা বিরল প্রজাতির উদ্ভিদ বা প্রাণীকে তাদের নিজস্ব বাসস্থান থেকে সরিয়ে অন্যত্র চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যানে সংরক্ষণ করা হয়। শুধু প্রাণী প্রজাতি নয়, উদ্ভিদ প্রজাতিকেও। মানব নিয়ন্ত্রিত পরিবেশ সংরক্ষণ সম্পূর্ণভাবে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয়। বিপন্ন প্রজাতির নিরাপদ আশ্রয়, বিপন্ন প্রজাতিকে বিশেষ যত্ন নিয়ে সংরক্ষণ করা যায়। গবেষণার উপযোগী, গবেষণা, কৃত্রিম প্রজনন, টিস্যু কালচার প্রভৃতি সুবিধাজনক। নিয়ন্ত্রিত প্রজনন, জীবের সংখ্যা বাড়ানোর জন্য কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রণ প্রজনন সম্ভব। এর কৌশলগুলো কি কি, যেমন আমরা ইনসিটু সংরক্ষণের বিভিন্ন কৌশল দেখলাম, সেই রকম এক্সিটু সংরক্ষণের কৌশল হচ্ছে চিড়িয়াখানা। দেখো, চিড়িয়াখানার সংজ্ঞা। চিড়িয়াখানা হলো একটি নির্দিষ্ট এলাকা বা স্থান যেখানে সংরক্ষণ, গবেষণা ও জনসাধারণের প্রদর্শনের জন্য বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে যথোপযুক্ত বিজ্ঞানভিত্তিক উপায়ে
প্রতিপালন করা হয়। চিড়িয়াখানার উদাহরণ কি? আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষিত প্রাণী কি কি? এখানে তোমরা নামগুলো দেখতে পাচ্ছ, বাঘ, সিংহ, জেব্রা, ভাল্লুক, বানর, হরিণ, গন্ডার, বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ প্রভৃতি। ভারতে 15টি বড়, 17টি মাঝারি এবং 32টি ছোট চিড়িয়াখানা আছে। তাহলে আমরা চিড়িয়াখানার সংজ্ঞা দেখলাম। উদাহরণ যেমন আলিপুর চিড়িয়াখানা, সেরকম ভারতে কিন্তু 15টি বড়, 17টি মাঝারি এবং 32টি ছোট ছোট চিড়িয়াখানা আছে। এই চিড়িয়াখানার বৈশিষ্ট্য যদি দেখি, বিভিন্ন প্রাণীর সংরক্ষণ। চিড়িয়াখানায় দেশি বিদেশি নানা প্রজাতির বন্যপ্রাণীর সংরক্ষণ করা হয়। প্রদর্শনযোগ্যতা, এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে যাতে মানুষ প্রাণীদের দেখতে ও জানতে পারে। বিশেষত শিশুদের বিনোদনের স্থান হচ্ছে চিড়িয়াখানা। সুরক্ষিত পরিবেশ, প্রাণীদের উপযুক্ত সুরক্ষিত খাঁচার মধ্যে আলাদাভাবে সংরক্ষণ করা হয়। প্রজনন, বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রাণীদের সংরক্ষণ ও প্রজননের ব্যবস্থা থাকে। গবেষণার সুযোগ, প্রাণীদের আচরণ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার সুযোগ থাকে। এই যেমন এক্সিটু সংরক্ষণের 1 নম্বর উদাহরণ আমরা চিড়িয়াখানা দেখলাম। দ্বিতীয় উদাহরণ হচ্ছে উদ্ভিদ উদ্যান, বা যেটাকে আমরা ইংলিশে বলছি বোটানিক্যাল গার্ডেন। উদ্ভিদ উদ্যান হলো একটি বিশেষভাবে পরিকল্পিত ও সংরক্ষিত উদ্যান যেখানে বিপন্ন ও বিরল প্রজাতির বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রতিপালন করা হয় গবেষণা, সংরক্ষণ এবং জনসাধারণের প্রদর্শনের জন্য। তাহলে আমরা যেটা চিড়িয়াখানা দেখলাম যে প্রাণী সংরক্ষণ, উদ্ভিদ উদ্যান এখানে উদ্ভিদের সংরক্ষণ। এবার উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের বৈশিষ্ট্য যদি এক এক করে দেখি, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, দেশীয় বিদেশি নানা প্রজাতির উদ্ভিদ, লতা, গুল্ম, ঔষধি গাছ ইত্যাদি সংরক্ষণ করা হয় কৃত্রিম প্রজননের মাধ্যমে। উদ্ভিদ সংরক্ষণ, বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণের ব্যবস্থা থাকে। বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভিদবিদ্যা, কৃষি ও ওষুধ সংক্রান্ত গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। পর্যটন ও বিনোদন, দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি বিনোদন কেন্দ্র। এই রকম একটি উদ্ভিদ উদ্যানের যদি উদাহরণ দেখি, তাহলে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এশিয়ার বৃহত্তম, কিন্তু এই শিবপুরের যে বোটানিক্যাল গার্ডেন, এবং পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান ইংল্যান্ডের কিউয়ে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তাহলে হাওড়া জেলার শিবপুরে যেটি অবস্থিত, এটি এশিয়ার মধ্যে বৃহত্তম আর পৃথিবীর মধ্যে বৃহত্তম এরকম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। এরপরে এক্সিটু সংরক্ষণে 3 নম্বর পদ্ধতি বা 3 নম্বর কৌশল দেখব, জিন ব্যাংক। জিন ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান বা সংস্থা বা সংরক্ষণাগার যেখানে উদ্ভিদ ও প্রাণী উভয়েরই কিন্তু জিনগত উপাদান, জেনেটিক মেটেরিয়াল, যেমন উদ্ভিদের বীজ, প্রাণীর ডিএনএ, ডিম্বাণু, শুক্রাণু ইত্যাদি ভবিষ্যতের জন্য বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই জিন ব্যাংকের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, এখানে উদ্ভিদের বীজ, পরাগরেণু, শস্যকন্দ, দেহকলা, প্রাণীর ডিম্বাণু, শুক্রাণু, ডিএনএ, আরএনএ হিমায়িত এবং শুষ্ক পরিবেশে গচ্ছিত রাখা হয়। এক্ষেত্রে টিস্যু কালচার, ক্রায়ো সংরক্ষণ প্রভৃতি প্রযুক্তি ব্যবহৃত হয়। সারা বিশ্বে এরকম জিন ভাণ্ডার কতগুলি রয়েছে? 60,000। ভাবতে পারছ? এই জিন ভাণ্ডারের সুবিধা কি? খুব অল্প জায়গায় অধিক পরিমাণে জিনগত বস্তু সংরক্ষণ করা যায়। 2 নম্বর সুবিধা, এখানে রোগ সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। 3 নম্বর, বিজ্ঞান ও জিনগত গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। 4 নম্বর, দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। এরপরে যাব 4 নম্বর, যেটা এক্সিটু সংরক্ষণের কৌশল, সেটা হচ্ছে সিড বা বীজ ব্যাংক। তার সংজ্ঞা আমি কিন্তু একদম জিস্ট করে, তোমাদের এটুকু জানতেই হবে। সিড ব্যাংক হলো এক ধরনের বিশেষ ধরনের জিন ব্যাংক যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন উদ্ভিদের বীজ সংগ্রহ করে রাখা হয়। উদ্ভিদের বীজ, উদাহরণ ভারতের নিউ দিল্লিতে অবস্থিত NBPGR ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, এখানে শস্যের বীজ সংরক্ষিত হয়। এরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে ন্যাশনাল সিড ব্যাংক। 5 নম্বর কৌশল, অর্থাৎ এক্সিটু সংরক্ষণের 5 নম্বর কৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে 2 বা তার বেশি জীবন থেকে প্রয়োজনীয় জিনকে সংগ্রহ করে
বাহকের সঙ্গে সংযুক্ত ঘটিয়ে অন্য জীবে প্রবেশ করানো হয় এবং নতুন বৈশিষ্ট্য প্রদান করা হয়। এই পদ্ধতিতে জীবের জিনের ইচ্ছাকৃত পরিবর্তন ঘটানো হয়। ইচ্ছাকৃত পরিবর্তন ঘটিয়ে এইভাবে কিন্তু সংরক্ষণ করা হয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়। 6 নম্বর কৌশলে যাব, ক্রায়ো সংরক্ষণ। যে পদ্ধতিতে উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, কলা, কোষ প্রভৃতি এবং প্রাণীদের শুক্রাণু, ডিম্বাণু এবং অন্যান্য কলা ও কোষকে বিভিন্ন জীবাণু বা রাসায়নিক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য তরল নাইট্রোজেনের মধ্যে অতি কম তাপমাত্রাটা দেখতেই পাচ্ছ -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, তাকে বলে ক্রায়ো সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণের লাস্ট কৌশল ইনভিট্রো সংরক্ষণ। জীবদেহের বাইরের বিভিন্ন জীবজ অংশের সংরক্ষণ করাকে ইনভিট্রো সংরক্ষণ বলে। ইনভিট্রো কথাটা দেখতে পাচ্ছ, কথার অর্থ হচ্ছে কাঁচের পাত্র। এই পদ্ধতিতে জীবন্ত উদ্ভিদ কোষ বা কলাকে কৃত্রিম পুষ্টির মাধ্যমে টেস্ট টিউব বা কাঁচের পাত্রে রাখা হয়। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তারাও এই নোটস সহ, কারণ এটা একদম বায়োলজির একটা পার্ট, যাতে জিওগ্রাফি পড়তে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, সেই কারণে বই থেকে নোটস আকারে একদম সংক্ষিপ্ত করে তোমাদের কাছে পিডিএফটা তুলে ধরা। আর চ্যানেলে নতুন হলে আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।